2 সপ্তাহ সংঘাতের পর থামল যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি হামলা। অস্ত্র ঘাটতির কথা উড়িয়ে দিলেন ট্রাম্প। সমঝোতায় আসতে চলছে তেহরান ওয়াশিংটন আলোচনা। গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরও 6 ফিলিস্তিনির, আহত অন্তত 20। হামাসের ড্রোন ইউনিটের কমান্ডারকে হত্যার দাবি তেল আবিবের। সংঘাত বন্ধের আহ্বান পোপের। ইউক্রেনে রুশ হামলায় 8 জন নিহত, আহত 34। ক্রিমিয়া ও কৃষ্ণ সাগরে পাল্টা আঘাত কিয়েভের। আকাশ প্রতিরক্ষা জোরদারে সীমান্তবর্তী মিত্র দেশগুলোর প্রতি আহ্বান জেলেনস্কির। হুট করে ইরানে হামলা বন্ধ, পিছু হচ্ছে কি মার্কিন বাহিনী নাকি স্থল অভিযানের আগাম প্রস্তুতি? ইউক্রেন কেন তেহরানের টার্গেটে? ককরোচ পার্টির নতুন সতর্কবার্তা, বিপদ বাড়ছে কি বিজেপি সরকারের? খসে পড়ছে শিক্ষা, ধর্ম, কৃষি নিয়ে মোদীর চক্রান্তের মুখোশ। পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের তাণ্ডব, বাড়িঘরা 2টি মসজিদে আগুন। নয়া নিধন যজ্ঞের হুমকি থেকে ফিলিস্তিনিরা। টানা 13 দিন ইরানে মুহুর্মুহু হামলার পর হুট করেই লাগাম টেনেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাহলে কি তেহরানের কঠিন প্রতিরোধ ও হুঁশিয়ারি আমলে নিয়ে যুদ্ধের ময়দান থেকে পিছু হটছে মার্কিন বাহিনী? অনেকে বলছেন এমন সিদ্ধান্তের পেছনে ভূমিকা রেখেছে মার্কিন গণমাধ্যমে আসা আমেরিকার সামরিক সরঞ্জামের মজুদ নিয়ে বিশেষ প্রতিবেদন। শুধু কি অস্ত্রের মজুদ নিয়ে অনিশ্চয়তায় এমন সিদ্ধান্ত, নাকি ইরানে স্থল অভিযানের প্রস্তুতি নিতে সাময়িক বিরতি নিয়েছে মার্কিন বাহিনী? প্রতিদিনের মতো হরমুজ প্রণালী এবং মার্কিন ঘাঁটিতে মিসাইল ও ড্রোন হামলার জন্য প্রস্তুত ইরান, কিন্তু আগাম ঘোষণা ছাড়া হুট করেই পিছু হটল হামলার প্রশ্নে বরাবরই অগ্রগামী যুক্তরাষ্ট্র। অস্ত্রের মজুদে টান পড়েছে আমেরিকার। এমন খবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কানে যেতেই তাৎক্ষণিক সিদ্ধান্তে হামলা স্থগিত করেন তিনি। ইরান লক্ষ্য করে টানা 13 দিনের হামলার বাস্তবতা নিয়ে আলোচনা করতে শুক্রবার হোয়াইট হাউসে বৈঠক করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স আর মার্কিন সামরিক বাহিনীর প্রধান জেনারেল ডেন কেইন। ওই বৈঠকে ভেন্স ও কেইন অস্ত্রের মজুদ, অর্থনৈতিক বাস্তবতা এবং অন্যান্য সংকট নিয়ে ট্রাম্পকে সতর্ক করেন। এরপর ইরানকে শায়েস্ত করার চতুর পরিকল্পনা সম্পূর্ণ ওলটপালট হয়ে যায়। নড়েচড়ে বসেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানের বিরুদ্ধে টানা 38 দিনের যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুদ কমে এসেছে। গত 12 জুলাই প্রথমবারের মতো এমন খবর প্রকাশ করে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন, যেখানে বলা হয় সর্বাত্মক যুদ্ধে ইরানের হামলা ঠেকাতে মার্কিন বাহিনী তাদের মজুদে থাকা 50% থাড এবং প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে। নিঃশেষ হয়েছে টমাহক মিসাইলের মজুদের 30%। এখানেই শেষ নয়। আমেরিকার জন্য উদ্বেগজনক খবর হচ্ছে বর্তমান মজুদে বড়জোর আর 3 থেকে 4 সপ্তাহ যুদ্ধ চালাতে পারবে মার্কিন বাহিনী। এই গুরুতর খবরটি রবিবার দ্বিতীয়বারের মতো সামনে আনল সিএনএন। অস্ত্রের মজুদে টান পড়ায় এবার ওয়াশিংটন ইরানের সাথে কূটনৈতিক সমাধানের পথে আবার হাঁটতে শুরু করবে, এমন খবরও প্রকাশ করছে একাধিক মার্কিন সংবাদ মাধ্যম। একে ট্রাম্পের বিকল্প পরিকল্পনা বলছে সংবাদ মাধ্যমগুলো। যদিও কয়েকদিন ধরে ইরানে স্থল হামলার গুঞ্জন চলছে, আচমকা যুদ্ধ স্থগিতের এই বিষয়টিকে সেই প্রস্তুতির অংশও মনে করছেন কোনো বিশ্লেষক। ইরানে স্থল অভিযানকে প্রেসিডেন্ট ট্রাম্প যতটা সহজ ভাবছেন, আসলে কি ততটা সহজ হবে? এ পথে হাঁটলে আমেরিকা বড় ধরনের চোরাবালিতে পড়বে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। তাদের মতে দীর্ঘদিন দফায় দফায় বিমান হামলার পরও তেহরানকে কাবু করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র। স্থল হামলা হলে তার চেয়েও বড় পরাজয়ের মানসিক প্রস্তুতি রাখার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। ইরানের ভৌগোলিক অবস্থান, শক্তিশালী সামরিক বাহিনী ও ছড়িয়ে ছিটিয়ে থাকা ঘাঁটি সম্পর্কে মার্কিন বাহিনীর তেমন কোনো ধারণাই নেই। আর এ ধরনের অভিযানে বিপুল খরচের বোঝা বহন করা যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত কঠিন হবে। এদিকে 13 দিনের সংঘাতে যুক্তরাষ্ট্রের 200 জনের বেশি সেনাকে হত্যার দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। এছাড়া সংঘাতে মার্কিন ঘাঁটিগুলোতে অবস্থানরত 11টি মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার সহ অসংখ্য অপারেশনাল অবকাঠামো ধ্বংস করেছে ইরান। আইআরজিসি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেন মোহিব্বি এ দাবি করেন। বলেন, যুক্তরাজ্য, ইসরায়েল কিংবা আমেরিকার কোনো মিত্র নতুন করে তেহরানের জন্য হুমকির কারণ হয়, তার যথাযথ জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে ইরান। প্রতিশোধের আগুনে জ্বলছে ইয়েমেনের হুথি গোষ্ঠীও। নতুন করে সৌদি আরবের জিজান ও ইয়ানবুতে আরামকো তেল স্থাপনায় ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে হুথি বাহিনী। এদিকে নয়া মোড় নেয়ার আশঙ্কায় প্রায় 5 মাস ধরে চলা ইরান যুদ্ধ। কাস্পিয়ান সাগরে ইরানের বাণিজ্যিক জাহাজে হামলা আর নাবিক নিহতের ঘটনা, এ বিষয়ে সাধারণ মানুষ আর বিশ্লেষকদের মধ্যে আলোচনা চলছে। কারণ মার্কিন বাহিনী নয়, এবার ইরানের জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। তাহলে কি কাস্পিয়ার অঞ্চলে নতুন যুদ্ধের খেলোয়াড় হিসেবে নামতে যাচ্ছে কিয়েভ? কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা কেন্দ্র করে ইরান ও ইউক্রেনের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে।
ইরান জানিয়েছে ইউক্রেনের হামলায় জাহাজে বিস্ফোরণ ঘটে এক নাবিক নিহত এবং আর একজন আহত হয়েছেন। ঘটনাটিকে আন্তর্জাতিক আইন বিরোধী আখ্যা দিয়ে ইউক্রেনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এ ঘটনার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে তেহরান। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে শনিবারের ওই হামলার পর পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে ইউক্রেনের নেতৃত্ব নিজেই হামলার বিষয়টি স্বীকার করেছে। ইরান বলছে এটি তেহরানের প্রতি কিয়েভের দীর্ঘদিনের বৈরী নীতিরই বহিঃপ্রকাশ। মন্ত্রণালয় সতর্ক করে বলেছে জাতীয় নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় ইরান প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। ইরান জানিয়েছে একটি বাণিজ্যিক জাহাজে হামলা জাতিসংঘ সনদের পরিপন্থী এবং এ ধরনের পদক্ষেপ রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভৌগোলিক পরিধি আরও বিস্তৃত হওয়ার ঝুঁকি তৈরি করতে পারে। এ ঘটনাকে কেন্দ্র করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। তিনি হামলার তীব্র নিন্দা জানানো সহ জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর কার্যকর প্রতিক্রিয়া দাবি করেন। পাশাপাশি হামলার সঙ্গে জড়িত ব্যক্তি ও তাদের সহযোগীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছেন আরাকচি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ইউক্রেন কাস্পিয়ান সাগরে দূরপাল্লার হামলায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ওই অভিযানে একটি রুশ যুদ্ধজাহাজ এবং ইরান সংশ্লিষ্ট সামরিক মালামাল পরিবহনে ব্যবহৃত কয়েকটি জাহাজে আঘাত হানা হয়েছে। তবে ইরান যে নির্দিষ্ট বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগ তুলছে সেটির নাম উল্লেখ করেননি তিনি। এদিকে জেলেন্সকি দাবি করেছেন উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর স্যাটেলাইট চিত্র ইরানের কাছে সরবরাহ করছে রাশিয়া। তিনি বলেন, জুলাই মাসের ১৯ ও ২০ তারিখে বাহরাইন, জর্ডান ও কুয়েতের কয়েকটি বিমান ঘাঁটির ওপর রুশ উপগ্রহের নজরদারি চালানো হয় এবং সেই তথ্য পরবর্তী সময়ে ইরানের হাতে পৌঁছায়। ইউক্রেনের মতে রুশ উপগ্রহ চিত্র এবং পরবর্তী ইরানি হামলার মধ্যে স্পষ্ট সম্পর্ক রয়েছে। এদিকে ইরান জাহাজে হামলার প্রতিক্রিয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা বললেও এও জানিয়েছে যে তারা রাশিয়া ইউক্রেন যুদ্ধে হস্তক্ষেপ করতে চায় না, বরং প্রয়োজনে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে প্রস্তুত। যদিও ইউক্রেন সহ পশ্চিমা দেশগুলোর দীর্ঘদিনের অভিযোগ রাশিয়ার ব্যবহৃত শাহেদ ড্রোনের উৎস ইরান। ইউক্রেনের হিসাব অনুযায়ী ২০২২ সালে যুদ্ধ শুরুর পর থেকে রুশ বাহিনীর ব্যবহৃত ইরানি নকশার ৪৪,০০০-এরও বেশি ড্রোন ভূপাতিত করেছে কিয়েভ। বিশ্লেষকদের মতে কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে হামলার এ ধরনের ঘটনা অত্যন্ত বিরল। এটি ইরান, ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার বিদ্যমান উত্তেজনাকে নতুন মাত্রা দিয়েছে। সপ্তাহের তীব্র সংঘাতের পর আপাতত থেমেছে যুক্তরাষ্ট্র ইরানের পাল্টাপাল্টি সামরিক অভিযান। টানা দ্বিতীয় দিনের মতো কোনো হামলা চালায়নি ওয়াশিংটন। তেহরানও জানিয়েছে যুক্তরাষ্ট্র সংযম বজায় রাখলে ইরানও পাল্টা পদক্ষেপ থেকে বিরত থাকবে। তবে ইরানের বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলার জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এদিকে জাতিসংঘের দাবি কূটনীতির জন্য একটি সুযোগ তৈরি করতে চান ডোনাল্ড ট্রাম্প। টানা দ্বিতীয় দিনের মতো রোববার ইরানের বিরুদ্ধে নতুন কোনো হামলা চালায়নি যুক্তরাষ্ট্র। একই সময় তেহরানও জানায় তারা পাল্টা সামরিক অভিযান থেকে বিরত রয়েছে। প্রায় ২ সপ্তাহ ধরে চলা সংঘাত কার্যত অন্তর্বর্তী যুদ্ধবিরতিকে ভেঙে দিলেও এই দুই দেশকে আবারও আলোচনার টেবিলে ফেরাতে জোরদার হয়েছে কূটনৈতিক তৎপরতা। তবে যুক্তরাষ্ট্র কেন হঠাৎ হামলা স্থগিত করেছে সে বিষয়ে পেন্টাগন কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি। রয়টার্সকে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র যতক্ষণ হামলা বন্ধ রাখবে ততক্ষণ ইরানও পাল্টা হামলা চালাবে না। এর আগে প্রতিদিনের হামলার জবাবে প্রতিবেশী দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছিল তেহরান। তবে গত ২ দিন ধরেই উভয় পক্ষের এই সামরিক বিরতি নতুন করে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা তৈরি করেছে। তবে জাতিসংঘের যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়ালটজ বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনীতির জন্য একটি সুযোগ তৈরি করতে চান। তার দাবি, ওমানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিভিন্ন পর্যায়ের যোগাযোগ অব্যাহত রয়েছে। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মজুদ দ্রুত ফুরিয়ে আসছে এমন ধারণাও নাকচ করেন। সামরিক বিশ্লেষকদের মতে দীর্ঘ সময় ধরে একই মাত্রার হামলা উভয় পক্ষের জন্য ব্যয়বহুল এবং টেকসই নয়। এদিকে ইরানের বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলার ঘটনায় কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইরানের একটি বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলা একটি গুরুতর ঘটনা এবং এটি কোনোভাবেই সহ্য করা হবে না। আরাকচি জানান,
ইউরোপ বিষয়ক প্রধান কাজা কালাস এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে পৃথক ফোন আলাপে তিনি হামলার বিষয়টি তুলে ধরেছেন। তবে হামলার ধরন, ক্ষয়ক্ষতি বা ইরান কি ধরনের পদক্ষেপ নেবে সে বিষয়ে বিস্তারিত কিছুই জানায়নি তেহরান। লেবাননকে ঘিরে কূটনৈতিক তৎপরতা আরও জোরালো হয়েছে। যুদ্ধ বন্ধে দেশটির সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার উপর জোর দিয়েছে ইরান। একই সঙ্গে নতুন দফার আলোচনায় বসতে যাচ্ছে লেবানন ও ইসরায়েল। ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি বলেছেন, লেবাননের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা যুদ্ধ অবসানের অন্যতম প্রধান শর্ত। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে তিনি লেবাননের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। এদিকে রয়টার্সের খবরে বলা হয়েছে, আগামী 4 আগস্ট ইতালিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরায়েলের মধ্যে নতুন দফার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি বাহিনীর ধাপে ধাপে প্রত্যাহার এবং সেখানে লেবাননের সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করেছে দুই পক্ষ। ঘাটতির কারণেই ইরানের বিরুদ্ধে নতুন করে বড় পরিসরের যুদ্ধ শুরু করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্র। এমনটাই জানিয়েছে মার্কিন গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। পেন্টাগনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সক্ষমতা কমে যাওয়ার আশঙ্কাই এই সিদ্ধান্তের প্রধান কারণ বলে জানিয়েছে গণমাধ্যমটি। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে আরও বড় যুদ্ধ ছড়িয়ে পড়ার ঝুঁকিও বিবেচনায় নেওয়া হয়েছে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের টানা 2 সপ্তাহ ধরে পাল্টাপাল্টি হামলার মধ্যেই মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ে। ইয়েমেনের হাউথি বিদ্রোহীদের আক্রমণের পর ইরানের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে বড় হামলার হুঁশিয়ারিও দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে শেষ মুহূর্তে সেই পরিকল্পনা থেকে সরে আসে হোয়াইট হাউস। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের শীর্ষ সামরিক ও নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে উঠে আসে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর সহ বিভিন্ন আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের মজুদ দ্রুত কমে যাওয়ার বিষয়টি। জয়েন্ট চিফ অফ স্টাফ চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন সতর্ক করেন, বড় ধরনের অভিযান চালালে মার্কিন বাহিনীর প্রতিরক্ষা সক্ষমতা ঝুঁকিতে পড়তে পারে। জয়েন্ট চিফ অফ স্টাফ চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন সতর্ক করেন, বড় ধরনের অভিযান চালালে মার্কিন বাহিনীর প্রতিরক্ষা সক্ষমতা ঝুঁকিতে পড়তে পারে। বৈঠকে আরো আশঙ্কা প্রকাশ করা হয়, হামলা বাড়ালে পুরো মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়তে পারে। এতে ইরানের পাল্টা হামলার মুখে পড়তে পারে উপসাগরীয় মিত্র দেশগুলো। পাশাপাশি জ্বালানি বাজারে অস্থিরতা, বৈশ্বিক অর্থনীতিতে চাপ এবং নতুন শরণার্থী সংকট তৈরি হওয়ার ঝুঁকিও বিবেচনায় নেওয়া হয়। হোয়াইট হাউস অবশ্য বলছে, ট্রাম্প এখনো কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দিচ্ছেন, তবে প্রয়োজন হলে সব বিকল্প পথই খোলা রয়েছে। এদিকে সাম্প্রতিক বিশ্লেষণে দেখা গেছে, চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের বিপুল পরিমাণ প্যাট্রিয়ট, থার্ড, টমাহক এবং অন্যান্য ক্ষেপণাস্ত্রের ব্যবহার হয়েছে। একই সময়ে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র আগের তুলনায় আরও কার্যকরভাবে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম হচ্ছে। বিশ্লেষকরা জানান, এসব কারণেই যুক্তরাষ্ট্র পিছু হটতে বাধ্য হয়েছে। গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি আগ্রাসনে অন্তত 6 ফিলিস্তিনি নিহত এবং আহত হয়েছেন অন্তত 20 জনের বেশি। এদিকে নেতানিয়াহু বাহিনীর দাবি, মধ্য গাজায় এক হামলায় হামাসের ড্রোন ইউনিটের কমান্ডার হোমাম ঈদ নিহত হয়েছেন। অন্যদিকে গাজায় রাফার নতুন প্রশাসনিক প্রকল্পের অনুমোদন দিয়েছে তেল আবিব। এছাড়া যুদ্ধ বন্ধে জরুরি সংলাপের আহ্বান জানিয়েছেন পোপ লিও। আর নিউ ইয়র্ক সফর ঘিরে নতুন রাজনৈতিক বিতর্কে জড়িয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজা উপত্যকায় এখনো অব্যাহত রয়েছে ইসরায়েলি বিমান হামলা। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, রোববার বিভিন্ন এলাকায় চালানো হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি হতাহত হন। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, মধ্য গাজায় এক বিমান হামলায় হামাসের সামরিক শাখার ড্রোন ইউনিটের কমান্ডার হোমাম ঈদ নিহত হয়েছেন। দাবি করা হচ্ছে, তিনি ইসরায়েলের বিরুদ্ধে ড্রোন হামলার পরিকল্পনা ও সক্ষমতা পুনর্গঠনের সঙ্গে জড়িত ছিলেন। তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেয়নি হামাস। সামরিক অভিযানের পাশাপাশি গাজার ভবিষ্যৎ প্রশাসনিক কাঠামো নিয়েও পদক্ষেপ নিচ্ছে ইসরায়েল। দেশটির নিরাপত্তা মন্ত্রিসভার রাফাত আল আস সুলতান এলাকায় বহুজাতিক বোর্ড অব পিসের কার্যক্রম শুরুর জন্য একটি পাইলট প্রকল্প অনুমোদন করেছে। পরিকল্পনায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য অস্থায়ী আবাসন নির্মাণ, পৌরসেবা পুনরায় চালু এবং এলাকায় প্রবেশের আগে নিরাপত্তা যাচাইয়ের ব্যবস্থা রাখা হয়েছে। ইসরায়েলের দাবি, হামাসের প্রভাবমুক্ত একটি প্রশাসনিক কাঠামো গড়ে তুলতেই এই উদ্যোগ। এদিকে গাজা ও অধিকৃত পশ্চিম তীরে চলমান সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পোপ লিও। রোববার অ্যাঞ্জেলাস প্রার্থনা শেষে তিনি অবিলম্বে হামলা বন্ধ করে সংলাপ ও কূটনীতির পথ পুনরায় খুলে দেওয়ার আহ্বান জানান। তার ভাষ্য, টেকসই শান্তি প্রতিষ্ঠায় রাজনৈতিক সমাধান প্রয়োজন, যা সব মানুষের সমান মর্যাদা, সমান অধিকারের ভিত্তিতে প্রতিষ্ঠিত হবে। Benjamin Netanyahu is a war criminal. এরই মধ্যে আন্তর্জাতিক রাজনীতিতেও নতুন বিতর্কের জন্ম দিয়েছে গাজা পরিস্থিতি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী আখ্যা দিয়ে গ্রেফতারের আহ্বান জানান নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি। এতে ক্ষোভ প্রকাশ করে এক সাক্ষাৎকারে নেতানিয়াহু অভিযোগ করেন, এ ধরনের বক্তব্য সমাজে বিভাজন ও ঘৃণা উস্কে দিচ্ছে। সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে নিউ ইয়র্ক সফরের পরিকল্পনাও পুনর্ব্যক্ত করেন নেতানিয়াহু।
ভারতের শিক্ষা সংস্কারের দাবিতে জেনজি প্রজন্মের আন্দোলনে প্রাথমিক সাফল্য এলেও আক্ষেপ কাটছে না অনেক শিক্ষার্থীর পরিবারে। কেন এই হাহাকার? শুধু শিক্ষা খাত নয়, কৃষি খাতে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের কালো থাবা নীরবে তোলপাড় ফেলে দিচ্ছে। প্রতি বছর, প্রতিদিন, প্রতি ঘন্টায় আত্মহননকারী কৃষকের সংখ্যা পিলে চমকে দেওয়ার মতো। একের পর এক ছদ্মবেশী নীতিতে ভর করে মুসলিম নিধনের ঘৃণ্য কৌশল বাস্তবায়নের অবস্থাও ভয়াবহ। পরিস্থিতি এতটাই করুণ যে মুসলিম জনগোষ্ঠীর জন্য মৃত্যু ছাড়া কোনো পথ খোলা রাখছে না নরেন্দ্র মোদীর সরকার। বাক্স ভর্তি কলম পেন্সিলগুলো এখনো এক স্বপ্নবাজ তরুণের গল্প বলে। প্রদীপ কুমার ভারতের নরেন্দ্র মোদী সরকারের অনিয়ম আর দুর্নীতির বলি প্রাণোচ্ছল এক তরুণ। 2024 সালে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়ায় পরীক্ষা বাতিল এবং আবারও পরীক্ষা নেয়ার সরকারি সিদ্ধান্ত অন্য আর 10টা মেধাবী শিক্ষার্থীর মতোই মেনে নিতে পারেননি। হতাশার চরম পর্যায়ে মানসিক চাপ সইতে না পেরে আত্মহত্যায় সমাধানের পথ বেছে নেন প্রদীপ। তার পরিবার জানিয়েছে, দ্বিতীয়বার পরীক্ষার প্রস্তুতি নেয়ার মতো আর্থিক সচ্ছলতা ছিল না স্বপ্নবাজ এই তরুণের। প্রশ্ন ফাঁসের ঘটনায় সে হতাশ হয়ে পড়েছিল। তার মনে হয়েছিল পরীক্ষাটি আবার হলে হয়তো আগের মতো ভালো করতে পারবে না। সে ভেবেছিল তার বাবার ওপর এমনিতে অনেক ঋণের বোঝা, সেই সাথে নতুন করে পরীক্ষা দেয়া আর ফলাফল পাওয়ার দীর্ঘ অপেক্ষা পরিবারের ওপর আর্থিক চাপ সৃষ্টি করবে। সবকিছু থেকে বাঁচতে সে মৃত্যুকেই বেছে নেয়। শুধু প্রদীপের জীবন প্রদীপই নেভেনি। শিক্ষা খাতে সরকারের অনিয়ম আর দুর্নীতির বিরুদ্ধে চাপা ঘৃণা আর ক্ষোভের কাছে হার মেনে পৃথিবীর মায়া ছেড়ে আত্মহত্যা করেছে সানা শেখ, অনুকীর্তনা, কৃষ্ণকুমার চতুর্বেদীর মতো আরও অনেকে। এর জেরে শিক্ষা ব্যবস্থায় বছরের পর বছর ধরে চলা অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল ভারতের জেনজি প্রজন্ম। কঠোর প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগ আর প্রশ্ন ফাঁসের ঘটনায় আত্মহত্যাকারী শিক্ষার্থীদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণের দাবি আদায় করে নিয়েছে তারা। তবে এতে কি আর হারানো সন্তান মা বাবার বুকে ফিরবে? কোনো কিছুতেই দগদগে এই ক্ষত শুকানোর সুযোগ না থাকায় আত্মহত্যাকারী শিক্ষার্থীদের পরিবারে আক্ষেপই নিত্যসঙ্গী। আমরা কিছুই চাই না। আমার মেয়ে ডাক্তার হতে চেয়েছিল, তার জন্যই প্রস্তুতি নিচ্ছিল। একজন প্রতিবন্ধী বাবার মেয়ে হিসেবে সে ডাক্তার হয়ে আমাদের গর্বিত করতে চেয়েছিল। তার স্বপ্ন পূরণ হলো না। সরকার আমাদের অনেক টাকা দেবে, কিন্তু তাতে এখন কি হবে? মানুষ তার সন্তানদের দেখেই বেঁচে থাকে, টাকা দিয়ে নয়। আমার একটি মেয়ে ছিল, সে ছিল আমার একমাত্র অবলম্বন। শুধুমাত্র শিক্ষার্থীরাই নয়, মোদী সরকারের স্বৈরাচারী শাসনে দুর্বিষহ জীবন কাটাচ্ছেন ভারতের মুসলিম সম্প্রদায় ও দরিদ্র কৃষকরা। দেশটির ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো NCRBর সবশেষ বার্ষিক পরিসংখ্যানের তথ্য উপাত্ত আতঙ্কিত হওয়ার জন্য যথেষ্ট। এতে দেখা গেছে, ভারতে প্রতি বছর কৃষিখাতে যুক্ত গড়ে 10,500 থেকে 11,500 মানুষ আত্মহত্যার পথ বেছে নেন। অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় 28 থেকে 30 জন এবং প্রতি ঘন্টায় অন্তত একজন কৃষক বা কৃষি শ্রমিক আত্মহত্যা করছেন। চাষাবাদের জন্য ব্যাংক বা মহাজনের থেকে নেয়া কৃষি ঋণ শোধ করতে ব্যর্থতাই আত্মহত্যার মূল কারণ। জলবায়ু পরিবর্তনের কারণে অনাবৃষ্টি বা অসময়ের ভারী বৃষ্টি, খরা এবং পোকামাকড়ের আক্রমণে ফসল নষ্ট হলে ক্ষতিপূরণ না পাওয়া, বীজ, সার ও কীটনাশকের দাম বাড়লেও বাজারে ফসলের সঠিক মূল্য পায় না কৃষকরা। অভাব অনটনে পরিবারের সদস্যদের মুখে দুবেলা দুমুঠো খাবার তুলে দিতে ব্যর্থ হয়ে আত্মহত্যার পথ বেছে নেন অসহায় কৃষকরা। এদিকে ভারতকে পুরোপুরি হিন্দু রাষ্ট্রে পরিণত করতে মোদী সরকারের মুসলিম নিধনের বিতর্কিত কৌশলেও আত্মহত্যার প্রবণতা বাড়ার আশঙ্কা করছেন অনেকে। মুসলিম নিধনের ঘৃণ্য অপকৌশল বাস্তবায়নের জন্য 2024 সালের মার্চে কার্যকর হয় নাগরিক সংশোধনী আইন। এই আইনে বলা হয়েছে, পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানের হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ 31 ডিসেম্বর 2014 সালের আগে ভারতে আশ্রয় নিয়ে থাকলে তারা দ্রুত ভারতের নাগরিকত্ব পাবেন। অর্থাৎ স্পষ্ট ও সুনির্দিষ্টভাবে তালিকা থেকে বাদ রাখা হয়েছে মুসলমানদের, যা ভারতের রাজনীতির মাঠে বহুল প্রচারিত ধর্মনিরপেক্ষ সংবিধানের পরিপন্থী।
মুসলিম জনগোষ্ঠীর দুর্ভোগ বাড়াতে চেষ্টার কোনো কমতি রাখেনি মোদির বিজেপি জোট সরকার। জাতীয় নাগরিক পঞ্জি এনআরসির মাধ্যমে সমস্ত বৈধ নাগরিকদের একটি আনুষ্ঠানিক তালিকাভুক্তি শুরু হয়েছে, যেখানে ভারতের নাগরিকত্ব নিশ্চিত করতে হলে নিজের বা পূর্বপুরুষের ভারতে বসবাসের বৈধ নথিপত্র দেখাতে হবে। এতে যথাযথ নথির অভাবে বহু মানুষের নাম বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। মোদির নয়া ভারতে ঝুঁকিতে থাকা এই জনগোষ্ঠীর মধ্যে মুসলিমরাই অগ্রগামী, কারণ নাম বাদ পড়াদের মধ্যে যারা অমুসলিম তাদের ক্ষেত্রে খুব সহজে রিফিউজি বা শরণার্থী দাবি করে পুনরায় নাগরিকত্ব পাওয়ার অবারিত সুযোগ রাখা হয়েছে। কিন্তু নথির অভাবে কোনো মুসলিমের নাম বাদ পড়লে নাগরিকত্ব ফিরে পাওয়া তো দূরের কথা, অনুপ্রবেশকারী হিসেবে প্রতিবেশী দেশে পুশব্যাকের ঝুঁকিতে পড়বেন, যা এরই মধ্যে শুরু হয়েছে। ধর্মের দোহাই দিয়ে মুসলিমদের বাংলাদেশ ও পাকিস্তানে পুশিনের চেষ্টা এখন প্রতিদিনের ঘটনা। যদিও মোদী সরকারের এই অপচেষ্টা রুখে দিতে শুরু থেকে সদা সতর্ক বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। এতে বাংলাদেশ ভারত কোনো দেশে আশ্রয় না পেয়ে সীমান্তে মানবেতর পরিস্থিতিতে পড়েছেন এরই মধ্যে রাষ্ট্রহীনদের দলে পড়া বহু মুসলিম। সমালোচকরা বলছেন, মোদির মুসলিম খেদাও নীতির কারণে এমন অমানবিকতা চলতে থাকলে আত্মহত্যার পথ বেছে নেওয়াটাও অস্বাভাবিক নয়।